আমরা গতদিনে পড়েছিলাম ফ্যাসিলিটি অ্যাসাইনমেন্ট প্রবলেমের গ্রিডি অ্যালগরিদম। তো গ্রিডি অ্যালগরিদমে আমরা দেখেছিলাম যে কম্পিটিটিভ রেশিও হচ্ছে 4f। এখানে এই যে ফিগারে দেখতে পাচ্ছ অ্যাডভার্সারি, অ্যাডভার্সারিকে যদি ফুল করা যায় তাহলে এই কম্পিটিটিভ রেশিওটা কিছুটা ইমপ্রুভ করা সম্ভব হতে পারে, এবং সেইটা করা যেতে পারে যদি আমরা কিছুটা র্যান্ডমনেস আমাদের অ্যালগরিদমে ইন্ট্রোডিউস করতে পারি। সেটা ইন্ট্রোডিউস করে যে আমরা যে অ্যালগরিদমটা আমরা দেখব সেটা হচ্ছে হলো সিগমা র্যান্ডমাইজড গ্রিডি। এটা গ্রিডি কিন্তু কিছুটা র্যান্ডমাইজেশন আছে। অ্যালগরিদমটা কিভাবে কাজ করে আমরা দেখি যে যদি কোনো ইয়েতে অর্থাৎ কাস্টমার ফ্যাসিলিটির খুব ক্লোজ থাকে, কতটুকু ক্লোজ সেটাকে আমরা ডিটারমাইন করব একটা প্যারামিটার সিগমা দিয়ে। সেই সিগমার মধ্যে যদি থাকে তাহলে অবশ্যই তাকে আমরা সেই ইয়েতে আমরা অ্যাসাইন করব। যদি সিগমার বাইরে থাকে তাহলে হচ্ছে আমরা কয়েন টস করব। কয়েন টস করে আমরা হচ্ছে টসের আউটকাম হিসাবে আমরা তার লেফট সাইডে যে ফ্রি ফ্যাসিলিটিস এবং রাইট সাইডে যে ফ্রি ফ্যাসিলিটিস, এই দুইটার মধ্যে থেকে আমরা র্যান্ডমলি চুজ করব, র্যান্ডম পেয়ার কয়েন টস করে। এই হচ্ছে অ্যালগরিদম, এটা হচ্ছে সিগমা র্যান্ডমাইজড গ্রিডি অ্যালগরিদম। এখানে সেটা বলা হয়েছে, এবং এখানে অ্যাজাম্পশন কিছু আছে। অ্যাজাম্পশন গুলো হচ্ছে কাস্টমার্স আর ওয়েল ডিস্ট্রিবিউটেড। ওয়েল ডিস্ট্রিবিউটেড এর মিনিংটা হলো যে আমাদের এখানে হচ্ছে কিন্তু আমরা পুরা যে প্রবলেমটা চিন্তা করছি, প্রবলেমটা জেনারেল প্রবলেম চিন্তা করছি না, আমরা প্রবলেমটা চিন্তা করছি যে ফ্যাসিলিটিস গুলো একটা লাইনের উপরে আছে এবং ফ্যাসিলিটি গুলো ওয়েল মানে ইকুয়ালি স্পেসড, অর্থাৎ প্রত্যেকটা ফ্যাসিলিটি পেয়ার অফ ফ্যাসিলিটিস এর মধ্যে অ্যাডজাসেন্ট পেয়ার অফ ফ্যাসিলিটিস এর মধ্যে ডিস্টেন্স হচ্ছে ডি, অর্থাৎ তারা হচ্ছে ইকুয়ালি প্লেসড। আর কাস্টমার ওয়েল ডিস্ট্রিবিউটেড, কাস্টমার হচ্ছে হলো এই ইয়েতে যে পেয়ার গুলোর মধ্যে প্রত্যেকটা পেয়ার গুলোর মধ্যে একটা করে আসবে, মানে এরা এই পুরো জায়গাটাতে ওয়েল ডিস্ট্রিবিউটেড অবস্থায় আসবে। আর ওয়েল ডিস্ট্রিবিউটেড না হলে কি সিনারিও হয় সেটা কিন্তু আমরা গ্রিডির একটা কেসে আমরা দেখেছি, যে সব কাস্টমার গুলো একটা পার্টিকুলার কনসেন্ট্রেটেড এরিয়া, একটা স্মল এরিয়ার মধ্যে সব কাস্টমার আসছে, এবং সেখানে আমাদের হচ্ছে ইয়েদেরকে অর্থাৎ কাস্টমারদেরকে আমাদের অনেক দূরে দূরে নিয়ে গিয়ে অ্যাসাইন করতে হচ্ছে। কিন্তু এখানে আমরা এইটা আমাদের এখানে অবজেক্টিভটা হচ্ছে, আমরা অনেক অ্যাজাম্পশন এখানে ব্যবহার করছি, কিন্তু অবজেক্টিভটা হচ্ছে এইটুকু দেখানো যে র্যান্ডমাইজেশন যদি আমরা ইন্ট্রোডিউস করি তাহলে পারফরমেন্স রেশিওটা অর্থাৎ কম্পিটিটিভ রেশিওটা ইমপ্রুভ করে। ওখানে কিন্তু ডিপেন্ডেন্ট ছিল হচ্ছে এফ এর উপরে, 4f, আর এখানে আমরা দেখাবো যে সেখানে আমরা কম্পিটিটিভ রেশিও কনস্ট্যান্টে আনতে পারি, অর্থাৎ বেটার র্যান্ডমনেস ইউজ করলে অনলাইন অ্যালগোরিদম গুলো বেটার পারফর্ম করে। তো সেটাই আসলে অবজেক্টিভ এই অ্যালগোরিদমটার ক্ষেত্রে। তে এখানে হচ্ছে হলো আমরা সিগমা এরকম ভাবে চুজ করব। আমি আসলে ম্যাথমেটিক্যাল ডিটেইলসে খুব বেশি যাব না, আমি মূলত ভাবে ইনটুইটিভ আইডিয়াটা আমি তোমাদেরকে শেয়ার করব। এখানে আমরা যেটা প্রুভ করব সেটা হচ্ছে যে এই র্যান্ডমাইজড গ্রিডিটা হচ্ছে 9/2 কম্পিটিটিভ। এখানে আমি যে কথাটা বললাম, হোয়াট ইজ দ্য রিজন ফর দিস ড্রামাটিক ইমপ্রুভমেন্ট উইদাউট র্যান্ডমাইজেশন, দ্যাট অ্যাডভার্সারি নোজ এভরি স্টেপস। আর যখন হচ্ছে র্যান্ডমাইজেশন তখন র্যান্ডমাইজড মানে নেক্সট স্টেপে আসলে আমি এই পাশে দিচ্ছি না ওই পাশে দিচ্ছি, এই জিনিসটা তোমার ইয়ের কাছে আননোন, অর্থাৎ অ্যাডভার্সারির কাছে আননোন, সুতরাং সে একটু তাকে চিন্তা করতে হবে কিংবা সে কনফিউজড হয়ে যাবে। এই হচ্ছে হলো যে গ্রিডি এবং র্যান্ডমাইজড গ্রিডি, সিগমা র্যান্ডমাইজড গ্রিডি, এই দুইটার মধ্যে পার্থক্য। আমরা যদি অ্যানালাইসিস একটু দেখি সেটা হলো যে খুবই সিম্পলিফাইড ফর্মের অ্যানালাইসিসটা করব। Let L be a worst possible request sequence for algorithm greedy method and randomized greedy। এখানে এখন এই টার্মগুলো আমি মনে হয় একটু এক্সপ্লেন না করলে তোমরা ঠিক বুঝতে পারবে না।
এখানে আমরা যখনই র্যান্ডমাইজেশন নিয়ে আসি তখন হচ্ছে আমাদের যে ভ্যালুটা আসে সেই ভ্যালুটাকে বলা হয় এক্সপেক্টেড ভ্যালু। তোমরা যারা সবাই জানো, তারপর র্যান্ডমনেস নিয়ে তোমরা অনেক কাজ করেছো, অনেক কোর্সে। সুতরাং ই আর কি এক্সপেক্টেড। এক্সপেক্টেড হচ্ছে হলো এখানে লিনিয়ারলি তোমার প্রত্যেকটা ইভেন্ট এবং তার যে প্রবাবিলিটি এইটার গুণফল দিয়ে যোগ করতে হয় প্রত্যেকটা ইভেন্টের জন্য, যোগ করে এটা বের করতে হয়। প্রত্যেকটা আমরা যখন র্যান্ডমাইজেশন অ্যালগরিদম পড়েছি তখন আমরা এটা দেখেছি। আচ্ছা, এখন আমরা ইভেন্ট ওয়াইজ যাই। ফার্স্ট ইভেন্ট হচ্ছে আমাদের প্রথম কাস্টমার যখন আসলো। প্রথম কাস্টমার যখন আসলো তখন আমরা ধরে নেই, অর্থাৎ আমাদের কিছু সিম্পলিফিকেশন অবশ্যই এখানে আছে। আমরা ধরে নেই যে কাস্টমারটা হচ্ছে একদম মিডিল পজিশনে এসেছে। এখন যদি তোমরা বলো যে মিডিল পজিশনে যদি না আসে, আসলে সেটার জন্য প্রুভ করা যায় যে আসলে মিডিল পজিশনে আসলেই আসলে অ্যানালাইসিসটা ওয়ার্স্ট হবে। সেটা হচ্ছে এক খুব রিগোরাস অ্যানালাইসিস আছে, তো সেটা আমরা আসলে অ্যাভয়েড করে যাচ্ছি। আমরা ধরে নিচ্ছি, আমরা ধরে নিলাম অ্যাজাম্পশনই যে আমাদের হচ্ছে এই কেসে আমরা অ্যাজাম্পশনটা ধরে নিচ্ছি যে কাস্টমার একদম মিডিল পজিশনে আসছে। তো কাস্টমার যদি একদম মিডিল পজিশনে আসে তাহলে হচ্ছে হলো তার সেক্ষেত্রে হচ্ছে হলো আমার যে ওয়ার্স্ট কেসে তার যে কন্ট্রিবিউশন, অর্থাৎ যেটা হচ্ছে সে ই করবে না, অর্থাৎ অপটিমালের সাথে মিলে গেল তো মিলে গেল, কিন্তু তখন তো আর আমাদের সমস্যা নেই। কিন্তু যদি না হয় সেক্ষেত্রে হচ্ছে হলো মানে এমন একটা জায়গায় গেলে যেটা হচ্ছে খুব খারাপ, মানে খারাপ পজিশনে যাচ্ছে, সেটা যাওয়ার প্রবাবিলিটি যেহেতু এর দিকে দুই পাশেই d/2, সুতরাং সেখানে যাওয়ার প্রবাবিলিটি এবং ইকুয়াল প্রবাবিলিটি বাম পাশে এবং ডান পাশে দুই পাশে ইকুয়াল ইয়েতে যেতে পারে। সুতরাং ফার্স্ট ইভেন্টের জন্য যে কস্টটা সেটা হচ্ছে প্রবাবিলিটি ইনটু তার ডিস্টেন্স। প্রবাবিলিটি ইনটু তার ডিস্টেন্স, এখানে ডিস্টেন্স হচ্ছে d/2। এ পাশেই যাক আর ও পাশেই যাক, কোনটা খারাপ কোনটা ভালো আমরা ঠিক জানি না, আমরা ধরে নিচ্ছি খারাপটাতে যাচ্ছে, যেটাতে অ্যালগরিদমের পারফরমেন্স খারাপ হবে সেটাতে যাচ্ছে, অর্থাৎ অপটিমালের কে ই করে যাচ্ছে, অপটিমাল হয়তো অন্য দিকে যাবে। তো সেরকম, তো সেক্ষেত্রে তার যে সেখানে যাওয়ার প্রবাবিলিটি হচ্ছে হাফ, অর্থাৎ বাম দিকে যাওয়ারও যে প্রবাবিলিটি, ডান দিকে যাওয়ারও যে প্রবাবিলিটি, এটা হচ্ছে হাফ। তে হাফ আর হচ্ছে যে ডিস্টেন্সটা সে কভার করছে সেটা হলো d/2, তাহলে d/2 ইন্টু হাফ, তাহলে d/4। সুতরাং এই ক্ষেত্রে আমরা প্রথম ইভেন্টটার জন্য যে কস্ট সেটা, অর্থাৎ প্রবাবিলিটি ইনটু কস্ট, আবার এখন প্লাস দ্বিতীয় ইভেন্টের জন্য আমরা চিন্তা করব, প্লাস তৃতীয় ইভেন্টের জন্য আমরা চিন্তা করব, প্লাস চতুর্থ ইভেন্টের জন্য চিন্তা করব। এরকম করতে করতে আমাদের হচ্ছে এই ফর্মুলেশনটা করতে গিয়ে আমরা দেখছি যে এই যে ভাগ করার যে পার্টটা, অর্থাৎ যে 1/2 কিংবা এই পার্টটা হচ্ছে লাস্ট ইভেন্টের জন্য ডিফারেন্ট, আর অন্যান্য ইন্টারমিডিয়েটের জন্য একই রকম আমরা একটা ফর্মুলেশন নিয়ে আসতে পারি। তাহলে এখানে তিনটা টার্ম আছে। তিনটা টার্ম হচ্ছে, এটা হলো প্রথম ইভেন্ট, এই অংশটা হচ্ছে হলো তারপর থেকে হচ্ছে যে ইভেন্টগুলো আছে সেইটা লাস্ট ইভেন্ট বাদ দিয়ে এই টার্মগুলো, এবং তাদের জন্য আমরা সাম করছি। এটা সাম মানে একটা একটা করে আমরা আলাদা আলাদা যোগ করতে পারতাম। আর এই টার্মটা হচ্ছে লাস্ট ইভেন্টের জন্য, একদম লাস্ট যেটা, সেটাকে হয়তো একদম শুরুতে নিয়ে আসতে পারে এরকম আর কি বিষয়টা। তো সেখানে আর কি এইটা হচ্ছে হলো আমাদের এই লাস্ট ইভেন্টের জন্য এই ডিস্টেন্সটা। সুতরাং এখানে তিনটা টার্ম, এই তিন ভাবে আমরা তিন ইভেন্টগুলোকে আমরা তিন ফর্মুলেশনে নিয়ে আসতে পারছি। একটা হচ্ছে যে প্রথম টার্মের জন্য d/4, দ্বিতীয় টার্মের জন্য এটা, এবং তৃতীয় টার্মের জন্য এটা। এটা মনে হয় আরেকটু না বললে মনে হয় তোমরা বুঝতে পারবা না। আমি এ পর্যন্ত যা বলছি আমাকে কি ফলো করতে পারছো? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে আমরা একটু দ্বিতীয় টার্মটার কথা চিন্তা করি। দ্বিতীয় টার্মটার কথা যদি চিন্তা করি, আমার মনে একটু বোর্ড লাগবে।
বোর্ড দেখা যায় তাই না? ওয়ার্স্ট কেসে ধরো, আচ্ছা আমরা ফ্যাসিলিটিস গুলো স্কোয়ার দিয়ে একটু দেখাই, আর এটা হলো ইয়ে থেকে। ধরো ঠিক মাঝখানে আমাদের প্রথম এটা ধরে নিলাম যে আমাদের ওয়ার্স্ট কেসে হলো এইটা হলো এখানে, অর্থাৎ আমার অ্যালগরিদম একে এখানে অ্যাসাইন করে দিল, আমার অ্যালগরিদম এখানে অ্যাসাইন করে দিল, অর্থাৎ ইকুয়াল প্রবাবিলিটিতে এখানেও দিতে পারতো, এখানেও দিতে পারতো। অপটিমাল এই ক্ষেত্রে আমরা পরবর্তীতে সিনারিও যেটা দেখবো সেটা হচ্ছে অপটিমালের ক্ষেত্রে যেটা হবে যে অপটিমালের ক্ষেত্রে হয়তো সে যদি এখানে দিত তাহলে বেটার হতো, তাহলে অপটিমাল ওইটা করবে। তাহলে আমরা দ্বিতীয় ইভেন্ট সেকেন্ড ইভেন্টের জন্য যদি আমরা দেখি, সেকেন্ড ইভেন্ট জন্য যদি দেখি, তো ওয়ার্স্ট কেসে এটা হলো আমাদের ইয়েতে d/2, ওয়ার্স্ট কেসে d/2 এই ডিসটেন্স, অর্থাৎ হাফ প্রবাবিলিটিতে এখানে আসবে। ওয়ার্স্ট কেসের সিনারিওটা কি আগে সেটা দেখে নেই। সিনারিও হচ্ছে এটাকে এখানে দেওয়া হলো সেকেন্ড ইভেন্ট, যখন সেকেন্ড ইভেন্ট অ্যাডভার্সারি তাকে এখানে প্লেস করে ফেললো, অর্থাৎ এখানে প্লেস করে ফেললো। এখন কিন্তু এইটা এখানে অকুপাইড, এটা এখানে এটাকে অকুপাই করে ফেলছে। এখন তার লেফটে ফ্রি হচ্ছে এটা, রাইটে ফ্রি হচ্ছে এটা, আর লেফটে ফ্রি হচ্ছে এটা। সুতরাং এই ক্ষেত্রে এটা যেহেতু অকুপাইড, এখানে সে আর এটাকে দিতে পারবে না। দিতে যদি না পারে তাহলে হচ্ছে ইকুয়াল প্রবাবিলিটিতে সে আইদার এখানে দেবে অর এখানে দেবে। এটা হচ্ছে তোমার সেকেন্ড ইয়েতে আর কি, সেকেন্ড ইভেন্টের ক্ষেত্রে। তাহলে সেকেন্ড ইভেন্টের ক্ষেত্রে হাফ প্রবাবিলিটিতে মানে এই ডিসটেন্স হচ্ছে একবার কয়েন টস করলাম, সেই জন্য এটা এখানে আসলো। দ্বিতীয়বার কয়েন টস করার পরে, দ্বিতীয় কয়েন টস করার পরে হচ্ছে সে ধরো গেল কোথায়, সে এখানে যেতে পারতো অথবা এখানে আসতে পারতো। তাহলে দ্বিতীয় কয়েন টস করার পরে একে আমরা এখানে দিলাম। তাহলে হচ্ছে দাঁড়ালো কি, দাঁড়ালো হচ্ছে হলো যে ইয়েতে আমরা এখানে এটা এভাবে চিন্তা করি যে দ্বিতীয় কয়েন টস করার পরে সে এটাকে এখানে দিয়ে দিল। তারপরে হচ্ছে আর সব ইভেন্ট যেখানে যেটা আসে, এখানে আসছিল এখানে আসবে, সেখানে সেখানে দেওয়া যায়, তাহলে এইগুলোর জন্য জিরো হবে। আমরা প্রথম সেকেন্ড ইভেন্টের জন্য ধরে নেই যে দ্বিতীয় পর্যন্ত সে যে কস্টটা দিল বাকি ইভেন্টগুলোর জন্য জিরো। এটা আমরা যদি চিন্তা করি তাহলে এই ডিসটেন্সটা এখানে ছিল, এখান থেকে এই ডিসটেন্সটাকে ইকুয়াল প্লেস করতে হলো, তাহলে এটা হলো ডি। তাহলে সেকেন্ড ইভেন্টের ক্ষেত্রে ডি প্লাস d/2 এটা, আর এটা হচ্ছে যে ইভেন্ট আমরা যে করছি আর কি, এইটা এখানে আসলে তারপরে এইটা এখানে গেলে তখন এইটা হবে। তার মানে হাফ প্রবাবিলিটিতে এইটা আসবে, তারপরে হাফ প্রবাবিলিটিতে এইখানে যাবে, এরকম হবে। তাহলে হাফ ইন্টু হাফ, তাহলে এখানে প্রবাবিলিটি দুইবার গুণ করতে হবে, হাফ ইন্টু হাফ। এইটা এই ডিসটেন্সটা হচ্ছে, এটা হলো আমাদের সেকেন্ড টার্মটা আসলো। তো এইভাবে আমাদের সেকেন্ড টার্ম আমি নিচে পরের স্লাইডে একটু লিখেছি বিষয়টা। যদি অ্যাসাইনমেন্ট কস্ট for a first customer d/2, assignment cost of the second customer d, and assignment cost of the remaining customer is 0, and the assignment cost total হচ্ছে d plus d/2, এইটা হচ্ছে হলো এখানে 2d minus d/2। এইটাকে আমরা আসলে ফর্মুলেট করার জন্য এখানে i এর ভ্যালু 1 ধরে 2id minus d/2 where i equal to 1। এটা আমরা সেকেন্ড কাস্টমারের কস্টটা দেখছি, স্লাইড দেখা যাচ্ছে তাই না? আচ্ছা, তো এখানে আছে যে আমি দেখালাম যে আসলে এই পর্যায়ে যেতে আমাদের কয়েনকে টস করতে হচ্ছে দুইবার,
সেই জন্য প্রবাবিলিটি হলো 1/2 ইন্টু 1/2, এটা হচ্ছে 1/2 টু দি পাওয়ার i প্লাস 1। এইটা হলো আমাদের, এখান থেকে এইভাবে আমরা জেনারেলি এই ফর্মুলাটা আজকে এটা করছি 1/2 টু দি পাওয়ার i প্লাস 1 আর হচ্ছে 2i d মাইনাস d/2। এই ঠিক একইভাবে চিন্তা করে আমরা এই ফর্মুলেশনের মধ্যে থার্ড টার্মটাকেও নিয়ে আসতে পারি। সেই জন্য এখানে আমরা ওই সাম করছি এবং লাস্ট আইটেমটাকে বাদ দিয়ে আর কি। আর লাস্ট আইটেমের শুধুমাত্র এই প্রবাবিলিটির ভাগটা আর কি হবে, অর্থাৎ প্রবাবিলিটি হলো এখানে একটা হাফ কম হবে, একটা হাফ কম হবে গুণে। কেন একটা হাফ কম হবে গুণে? সেটা হচ্ছে, এবং প্রবাবিলিটি তখন তার আর কোনো অপশন থাকবে না লাস্টের জন্য, আর আমাদের কয়েন টস করতে হবে না। অর্থাৎ এখান থেকে এটা চলে আসলো, তারপরে এইরকম এরকম, এটা যদি লাস্ট হয় তখন সেক্ষেত্রে আমাদের ওয়ার্স্ট কেসের জন্য এটাকে আমাদের একদম এদিকে যেহেতু নাই, এদিকে আর কোনোটা থাকবে না, আমাদেরকে একদম এখানে নিয়ে যেতে হবে, এই জায়গাতে নিয়ে যেতে হবে। এইগুলো যদি এটা এখানে হয়, এইটা এখানে হয়, এইটা এখানে হয়, এগুলো প্রত্যেকবার হাফ প্রবাবিলিটিতে আমরা এরকম নিয়ে আসতেছি, কিন্তু লাস্টের বার আর হাফ প্রবাবিলিটি না, ফুল প্রবাবিলিটিতে এইটাকে আমরা একদম এখানে আমাদের অ্যাসাইন করতে হবে ওয়ার্স্ট কেসে। যার জন্য ওই এইটা যদি একই হতো তাহলে আমরা একই ফর্মুলেশনের মধ্যে একই ফর্মাল মধ্যে বসাতে পারতাম, এই জন্য এখানে এই টার্মটা চেঞ্জ করা হয়েছে। এইটা থেকে আমরা ইন জেনারেল দিস ইজ লেস দ্যান d/4, আর এইটাকে একদম আমরা একই ফর্মুলেশনের মধ্যে নিয়ে আসছি, i ডিভাইডেড বাই, যেহেতু লেস দ্যান ইকুয়াল ইউজ করছি, 2i ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার i, এবং এখান থেকে ক্যালকুলেট করলে যেটা আসে d/4 প্লাস টুয়াইস d ইকুয়াল টু 9d/4। এইটা আমরা এখানে পেয়ে যাচ্ছি। 9d/4 হচ্ছে এইটার কস্ট, যেটা আমাদের সিগমা র্যান্ডমাইজড গ্রিডি অ্যালগরিদমের, আর অপটিমাল কস্ট অ্যাটলিস্ট d/2। আমরা এটা আগে ইউতেও দেখেছি, আগের আমরা করেছি যে অ্যাটলিস্ট অপটিমাল কস্টটা হবে d/2, অর্থাৎ প্রথমবারই আমরা ওখানে দিয়ে, অর্থাৎ একদম প্রথমটাতে দিয়ে তারপরের বার প্রত্যেকটার কস্ট 0, অর্থাৎ প্রত্যেকটা আমরা যদি পুরা অফলাইনে ওই সিকোয়েন্সটা জানতাম তাহলে প্রথমটাকে আমরা একেবারে ডাইন পাশের প্রথমটাতে দিয়ে বাকি যে এগুলো আসতেছিল প্রত্যেকটা ফ্যাসিলিটির উপরেই আসতেছিল ওইটা ওখানেই অ্যাসাইন করতাম, প্রত্যেকটা অ্যাসাইনমেন্টই হয়ে যেত 0। সুতরাং এখানে অপটিমাল কস্ট ইজ অ্যাট লিস্ট d/2। সো তাহলে এই d/2 দিয়ে এইটাকে ভাগ করলে আমরা যেটা পাই, র্যান্ডমাইজড গ্রিডি ইজ 9/2 কম্পিটিটিভ। আমরা এখানে দেখাতে পারলাম যে 9/2 কম্পিটিটিভ র্যান্ডমাইজড গ্রিডি। সবাই কি ধরতে পারছো? একটু কমপ্লিকেটেড বিষয়টা, এবং আমি অনেক সিম্পলিফাইড ভাবে তোমাদেরকে বলছি। Yes, sir. আমাদের এখানে দেখানোর অবজেক্টিভ হলো যে আমরা যদি র্যান্ডমাইজড ইউজ করি তাহলে এটার এটা আর কি কম্পিটিটিভ রেশিওটা করে, মানে ইমপ্রুভ করে। আসলে যেটা ইমপ্রুভ করার বিষয়টা ওইটা কিন্তু কনস্ট্যান্ট না, আর এখানে আমরা কনস্ট্যান্ট পাচ্ছি। এখানে অন্যান্য কেসগুলো প্রত্যেকটা ইয়েতে দেওয়া আছে, এবং লাস্ট কেসের ক্ষেত্রেও এই যে এখানে বলা আছে যে কিভাবে আমরা আসলে লাস্টের ক্ষেত্রে আমরা 1/1/f-1 পেলাম আর কি। আচ্ছা, এখন তাহলে অনেক পজিটিভ রেজাল্ট দেখলাম এই প্রবলেমের, আমরা এই প্রবলেমের একটা নেগেটিভ রেজাল্ট পড়ে এটা শেষ করে দিব। এখানে আমরা প্রবলেমটাকে কিভাবে চিন্তা করেছিলাম? প্রবলেমটাকে চিন্তা করেছিলাম যে কোন একটা ফ্যাসিলিটিজে একটা কাস্টমার যখন আসে তাকে অ্যাসাইন করা হলো, তার মানে সেখানে সে ফরএভার থেকে যাবে। অর্থাৎ এটা অনেকটা রিয়েলিস্টিক না। ধরো একটা কাস্টমারকে আমি একটা সার্ভিসে অ্যাসাইন করে দিলাম, ধরো ক্যাপাসিটি 2, তারপরে আরেকজন আসলো, এখানে অ্যাসাইন করে দিলাম, তাহলে দুইজনই ওখানে থাকলো, তার মানে ওখানে আর আমি কোনো কাস্টমার অ্যাসাইন করতে পারবো না। তো এটা তো রিয়েলিস্টিক না, প্রত্যেকটা কাস্টমার তো ফরএভার থাকার জন্য ওখানে আসে না, তার একটা নির্দিষ্ট সার্ভিস টাইম আছে, সে তার কাজ, যে কাজের জন্য আসছে সেই কাজটা শেষ করে তারপরে সে ফিরে যাবে, এরকম বিষয়টা। যদি সেরকম আমরা চিন্তা করি
তারপরে আমরা ধরে নেই তাহলে হলো যে প্রত্যেকটা কাস্টমারের একটা ফাইনাইট সার্ভিস টাইম আছে, ফাইনাইট সার্ভিস টাইম, সেই সার্ভিস টাইম টি, অর্থাৎ টি টাইম স্লট পরে প্রত্যেকটা টাইম স্লট আমরা ইউনিট টাইম ধরে নিতে পারি, অর্থাৎ এবং প্রত্যেকটা কাস্টমার যে আমরা অনলাইন আসতেছে, সুতরাং এটা একটা এক একটা স্লট পর পর আসবে, টাইম স্লট পর পর। প্রথম টাইম স্লটে একজন আসলো, তারপরের টাইম স্লটে আরেকজন আসলো, তারপরের টাইম স্লটে আরেকজন আসলো, এরকম ভাবে আসতে থাকবে। আর টাইম স্লটের এটা হলো তার সার্ভিস টাইমের যে ডিউরেশন, সেটা কতগুলো টাইম স্লট আমরা ধরে নেই, সেই টাইম স্লট হচ্ছে টি। এখন তোমরা দেখো একটু নিজেরা চিন্তা করে, টি এর ভ্যালু যদি 1 হয়, অর্থাৎ প্রত্যেকটা টাইম স্লট, অর্থাৎ প্রত্যেকটা কাস্টমার জাস্ট 1 ইউনিট টাইম নেবে তার সার্ভিসের জন্য, তাহলে কিন্তু আমরা যে অ্যালগোরিদম গুলো দেখলাম, গ্রিডি অ্যালগোরিদম, আসলে এখানে অনেক আরো বেশ কয়েকটা অ্যালগোরিদম আমরা দিয়েছি, সেই অ্যালগোরিদম গুলো তোমাদের আর এখানে দেখাচ্ছি না। তো সবগুলো অ্যালগোরিদমই আসলে, যে অ্যালগোরিদম আমরা দিয়েছি সবগুলো অ্যালগোরিদমই অপটিমাল সলিউশন দেয়। অর্থাৎ যদি তুমি টাইম স্লট 1 ধরো, অর্থাৎ আসলো, তারপরে তার কাজ শেষ হয়ে গেল, তারপরে যে আসলো, তাহলে তাকে আমি ওখানে দিতেই পারি, সে তো আর ওখানে অকুপাই করে নাই। তারপরে তারপরে আরেকটা আসতে আসতে তার আগের জনের কাজ শেষ হয়ে যাবে। সুতরাং এক্ষেত্রে কিন্তু অপটিমাল, মানে তোমার গ্রিডি অ্যালগোরিদমও অপটিমাল সলিউশন দেবে যদি আমরা টি এর ভ্যালু 1 ধরি। টি এর ভ্যালু যদি 1 ধরি, তাহলে কিন্তু গ্রিডি অ্যালগোরিদমের কথা যদি চিন্তা করো, তাহলে গ্রিডি অ্যালগোরিদমও সবসময় অপটিমাল সলিউশন দেবে। কি আমাকে ফলো করতে পারছো? কি এগ্রি করো তোমরা যে আমরা টাইম স্লট টি যদি 1 ধরি, তাহলে গ্রিডি অ্যালগোরিদমও অপটিমাল সলিউশন দেবে? বিষয়টা কি বুঝতে পারছো? ইয়েস স্যার। হ্যাঁ, তাহলে তার কারণ আরেকটা আসতে আসতে ওর কাজ তো শেষ হয়ে গেল, সুতরাং সেখানেই আমি আরেকজনকে অ্যাসাইন করতে পারি। সুতরাং এইটাই তাহলে এখানে অপটিমাল সলিউশন দিল। এখন কিন্তু আনফরচুনেটলি আমাদের নেগেটিভ রেজাল্ট হলো যে টি যদি 2 হয়, মানে একটা টাইম স্লট যদি আমরা বাড়িয়ে দিই, অর্থাৎ প্রত্যেকটার জন্য 2টা করে টাইম স্লট লাগছে তার সার্ভিসের জন্য, তাহলে এই অ্যালগোরিদম আর কম্পিটিটিভ না। তার মানে কম্পিটিটিভ রেশিও ইনফিনিটি। এটা আমরা আসলে এখন দেখব। মানে যদি টি এর ভ্যালু 1 হতো, তাহলে কিন্তু অপটিমাল, সবগুলো অ্যালগোরিদমই অপটিমাল। আর যদি টি এর ভ্যালু 2 হয়ে যায়, তাহলে কিন্তু এটা আর কোনো অ্যালগোরিদমই, নো ডিটারমিনিস্টিক অ্যালগোরিদম, কোনো ডিটারমিনিস্টিক অ্যালগোরিদমই টি এর জন্য কম্পিটিটিভ, টি ইকুয়াল টু 2 এর জন্য কম্পিটিটিভ হবে না। তো এটা যদি আমরা এখানে দেখি, এটা প্রুফ করার জন্য আমরা দেখি, ধরো এরকম একটা কাস্টমার এখানে আসলো, তো এখানে তাকে আমরা অ্যাসাইন করলাম। এখানে আরেকটা কাস্টমার এখন ওই জায়গাটাতে আসলো, তখন তাকে আমাদের কিন্তু ওইখানে অ্যাসাইন করতে হবে। দেখো ফার্স্ট টাইম স্লটে তাকে আমরা এখানে অ্যাসাইন করলাম, এই সময় কিন্তু এইখানে আসে, তার কাজ শেষ হয়নি। সেকেন্ড টাইম স্লটে তার কাজ শেষ হয়নি, সুতরাং তাকে আমরা আর এখানে রাখতে পারছি না, অ্যাসাইন করতে পারছি না, তাকে আমরা এখানে অ্যাসাইন করলাম। তাহলে সেকেন্ড টাইম স্লটে একে আমরা এখানে অ্যাসাইন করলাম। তারপরে আমরা এখানে একে দিলাম, কিন্তু এখানে আবার আরেকজন চলে আসলো, কিন্তু সে অলরেডি আমরা এখানে একজন কাস্টমার অ্যাসাইন করছি, সুতরাং এখানে তার আমরা কিন্তু তাকে আমাদের অবশ্যই আবার আমরা এখানে অ্যাসাইন করছি। তো এখানে যখন অ্যাসাইন করছি থার্ড টাইম স্লটের জন্য, তাকে আমরা ফার্স্ট টাইম স্লটেরটাকে আমরা এখানে অ্যাসাইন করলাম, সেকেন্ড টাইম স্লটে যে আসলো তাকে এখানে অ্যাসাইন করলাম। তার মানে এখানে যে যার সার্ভিসটা সে কিন্তু সেকেন্ড টাইম স্লটে আসছে। থার্ড টাইম স্লটে যে আসলো তাকে কিন্তু আমরা এখানে অ্যাসাইন করলাম। থার্ড টাইম স্লটে যে আসলো তাকে আমরা এখানে অ্যাসাইন করলাম। আর ফোর্থ টাইম স্লটে আসলো যে এখানে এই যে আসলো যে, একে আমরা আসলে অ্যাসাইন আমরা কিন্তু এখানে করতে পারি। তার কারণ এটা হলো তোমার সেকেন্ড টাইম স্লটে যে আসছিল তাকে আমরা এখানে করেছিলাম, থার্ড টাইম স্লটে যে এখানে অ্যাসাইন করেছিলাম তাকে, আর ফোর্থ টাইম স্লটে যখন আসলো তখন কিন্তু এই জায়গাটা ফ্রি হয়ে গেছে, তখন কিন্তু আমরা তাকে এখানে অ্যাসাইন করতে পারি। এরকম ভাবে প্রত্যেকবারই আমাদের আসলে ডি, প্রত্যেকটা কাস্টমার আসবে তার প্রত্যেকটার জন্য আমাদের আসলে কস্ট লাগবে ডি। আমরা ওখানে অ্যাসাইনমেন্ট করতে দিতে পারবো না, আমাকে ডি দূরত্বে গিয়ে আমাকে অ্যাসাইন করতে হবে। এইভাবে আমরা কিন্তু
যদি আমাদের কম্পিটিটিভ রেশিও, এবং যে অ্যালগোরিদমই হোক না কেন তাকে কিন্তু এইভাবেই করতে হবে, এটা এইভাবেই করতে হবে তাকে। সুতরাং এখানে আর হচ্ছে হলো আমাদের ইয়েতে অপটিমাল হচ্ছে অ্যাটলিস্ট d/2। সুতরাং d/2 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে হচ্ছে এই কম্পিটিটিভ রেশিও হচ্ছে ইনফিনিটি। এই হচ্ছে হলো আমরা তাহলে আমরা এখান থেকে প্রমাণ করতে পারলাম যে নো ডিটারমিনিস্টিক অ্যালগোরিদম ফর কি ফ্যাসিলিটি অ্যাসাইনমেন্ট প্রবলেম উইথ সার্ভিস টাইম t equal to 2 is infinity, অর্থাৎ এটা অ্যালগোরিদম, কোনো অ্যালগোরিদমই আমরা কম্পিটিটিভ অ্যালগোরিদম করতে পারবো না। এই হচ্ছে আমরা মূলত ফ্যাসিলিটি অ্যাসাইনমেন্ট প্রবলেমটা পড়লাম। আমরা আসলে আজকে এইটুকুই পড়বো, আমরা নেক্সট সপ্তাহে হচ্ছে একটু লো মেমোরি অ্যালগোরিদম সম্পর্কে আলোচনা করব। তোমাদের যদি কোশ্চেন থাকে তোমরা জিজ্ঞেস করতে পারো। আমাদের সময় কত এখন? 36 বাজে। ঠিক আছে, আমরা ওটার এখন শুরু করা যাবে না, নেক্সট ক্লাসে তাহলে আমরা শুরু করব। তোমাদের যদি কোশ্চেন থাকে তাহলে কোশ্চেন করতে পারো, আমি শেয়ার অফ করে দেই এবং আমি অ্যাটেন্ডেন্স নেই। তোমরা কি এটা ফলো করতে পারছো? এই প্রবলেমটা কিন্তু খুব বেশ ইন্টারেস্টিং। ইয়েতে এখানে রিয়ান মাস্টার্স এই প্রবলেমটা ইন্ট্রোডিউস করছে এবং এটা বেশ ভালো পাবলিকেশন করেছে, এবং তারপরে অনেকেই এই প্রবলেম নিয়ে কাজ করছে। এর মধ্যে একাধিক পেপার আমি দেখতে পাচ্ছি পাবলিশ হয়েছে এটার উপরে, এই প্রবলেমের উপরে বিভিন্ন ইয়েতে গ্রুপ থেকে। আচ্ছা, আমরা দেখি অ্যাটেন্ডেন্স 9 বেসের 41, 9 বেসের 41। Yes, sir. 9 বেসের 41 কি অবস্থা? এই কোর্স কি তো তোমার প্রেজেন্ট তো অনেক কোর্সই ছিল, কিছু কিছু অ্যাবসেন্ট আছো, এই কোর্সে কি ফলো করতে পারছো পুরাটা? হ্যাঁ জি স্যার, মোটামুটি ফলো করতে পারছি। 9 বেসের 118, 9 বেসের 118 নাই, অ্যাবসেন্ট। 13 বেসের 60, 13 বেসের 60 কে আজকে নেই, অ্যাবসেন্ট। 14 বেসের 62, 14 বেসের 62 অ্যাবসেন্ট। 15 ব্যাস 1, Yes, sir.
15/2, 15/2, 15/2 কিন্তু অনেক অ্যাবসেন্ট। 15/5, 5 absent, 6 absent, পরপর কয়েকদিন অ্যাবসেন্ট। 7, Yes, sir. 8, Yes, sir. 10, Yes, sir. 13, Present, sir. 15, 15, 15 absent, 16, Present, sir. 21, Present, sir. 22, 22 absent, 23, 23 absent, 25, 25 absent, 27 Yes, sir. present, 28, Present, sir. 29, Yes, sir. 30, Yes, sir. 31, Present, sir. 32, Yes, sir. 33, Present, sir. 34, Present, sir. 35, Yes, sir. 40, Present, sir. 41, Present, sir. 43, Present, sir. 44, Yes, sir. 45, Yes, sir. 47, 47 absent, 49, Present, sir. 51, Yes, sir. 55, 55 absent, 56, 56 absent, আজকে কি সবাই absent? 57, 57 absent, 59 Yes, sir. present, 62, 62 absent, 60 আচ্ছা 59 আচ্ছা 63 Yes, sir. present, 64, Yes, sir. 64, 65, Present, sir. 68, 68 absent, 72 Yes, sir. present, 73 Yes, sir. present, 76, Yes, sir. 76, 77, Yes, sir. 78, Yes, sir. 70, 78, 83, Yes, sir. 86, 86 absent, 88, 88 absent, 89 Present, sir. present, 91 Present, sir. present, 92, Yes, sir. 97, Yes, sir. 97 present, 99, 99 absent, 101, Yes, sir. 101 present, present, 105, Yes, sir. 105 আচ্ছা তারপরে হলো 108, Yes, sir.
Present. 110. Yes, sir. 112. Yes, sir. 112. 114. Yes, sir. Yes, sir. Okay. So 114. আচ্ছা 118. 118 absent. আমরা তো প্রায় ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি, আমাদের শুধু একটা টপিকস বাকি, যেটা হলো লো মেমোরি অ্যালগরিদম। আমরা হয়তো নেক্সট ক্লাসে স্যার 23 প্রেজেন্ট। 23 কোথা থেকে আসলো এখন? স্যার আমার ওই ল্যাপটপে কাজ করতেছে না, এখন আমার মোবাইল লগ ইন করছে। আচ্ছা, তো তুমি প্রেজেন্ট 25 প্রেজেন্ট। ক্লাস শুনছো তো? 23 কি ক্লাস শুনছো? জি স্যার, র্যান্ডমাইজটা শুনছি স্যার। হ্যাঁ 9/2 কম্পিটিটিভ রেশিও স্যার বুঝছি। বুঝছো? জি স্যার। আচ্ছা 25 কোথায় ছিলা? স্যার আমি মাইক মিউট করেছিলাম, খেয়াল করিনি। লেকচার শুনছো? জি স্যার। আচ্ছা, আর কে আছো বাকি? আর কেউ বাকি আছো? তোমরা ইয়েতে কোর্স সিমুলেশন ফর্ম পূরণ করবা সবাই? আমি তাহলে শেষ করে দিচ্ছি। তোমাদের সেশনালের গত দিনের যারা প্রেজেন্ট করছো ভালোভাবে করছো তো? জি স্যার। রিপোর্ট জমা দিবা ভালোভাবে। স্যার আমাদের রিপোর্টে কি কি থাকা লাগবে? রিপোর্ট হচ্ছে যে তুমি এই প্রবলেমটা স্টাডি করছো এবং সব যত অ্যাসপেক্ট দেখছো এইটার উপর একটা কম্প্রিহেনসিভ আর কি রিপোর্ট জমা দিবা। স্যার 13 বেসের রোল 60 চ্যাটে লিখেছেন যে উনি প্রেজেন্ট আছেন। কত? 13 বেসের 60 রোল 60। 13 বেসের রোল 60 প্রেজেন্ট। আচ্ছা, এই হচ্ছে যে দু একজন মাঝে সাঝে আমাকে অসুস্থতার জন্য মেল করেছো অ্যাটেন্ডেন্সের জন্য, কিন্তু আমি তোমাদেরকে বলবো অ্যাটেন্ডেন্সের জন্য আমাকে তোমার পরীক্ষা শেষ হওয়ার জাস্ট একদিনের মধ্যে আমাকে মেলটা করো, তার কারণ এই মেলগুলোর মধ্যে এই মেলগুলো খুঁজে পাওয়া খুব কঠিন হবে আর কি। যারা হচ্ছে অসুস্থতার জন্য উপস্থিত হতে পারোনি, আমাকে এর আগে মেল করছো, তারা আবার একটু মেল করো পরীক্ষা শেষ হওয়ার 2-1 দিনের মধ্যে। ঠিক আছে, আমরা ক্লোজ করে দিচ্ছি। আমরা নেক্সট উইকে আবার তোমাদের সাথে দেখা হবে। ও কি ব্যাপার, রিপোর্ট চলছিল এতক্ষণ?